সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন সৈয়দ মুজতবা আলী রচিত দেশে বিদেশে বইটির ২৬ এবং অন্তিম পর্ব। যারা সময় নিয়ে পুরো বইটি শুনেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। মৌলানা তার এক পাঞ্জাবি বন্ধুর সঙ্গে আগেই বেরিয়ে পড়েছিলেন। আব্দুর রহমান বসবার ঘরে প্রাণ ভরে আগুন জ্বালিয়েছে। আমি একটা চেয়ারে বসে, আব্দুর রহমান আমার পায়ের কাছে। আমি বললুম, আব্দুর রহমান, তোমার উপর অনেকবার খামোখা রাগ করেছি, মাফ করে দিও। আব্দুর রহমান আমার দুহাত তুলে নিয়ে আপন চোখের উপর চেপে ধরল, ভেজা। আমি বললুম, ছি আব্দুর রহমান, হে কী করছো? আর শোনো, যা রইল সব কিছু তোমার। আমি জানি আমার পাঠক মাত্রই অবিশ্বাসের হাসি হাসবেন, কিন্তু আমি তবু জোর দিয়ে বলবো। আব্দুর রহমান আমার দিকে এমনভাবে তাকালো যে তার চোখে আমি স্পষ্ট দেখতে পেলুম লেখা রয়েছে, ইয়ে নাহাম নামরিতা স্যামকি মাহাম তেনাকুরিয়াম। রাস্তা দিয়ে চলেছি, পিছনে পুটুলি হাতে আব্দুর রহমান। দু একবার তার সঙ্গে কথা বলবার চেষ্টা করলুম, দেখলুম সে চুপ করে থাকাটাই পছন্দ করছে। প্রথমে ডান দিকে পড়ল রুশ রাজদূতাবাস। দেমিদভ পরিবারকে কখনো ভুলব না। বালসফের আত্মাকে নমস্কার জানালুম। তারপর কাবুল নদী পেরিয়ে লাবি দারিয়া হয়ে আর্কের দিকে চললুম। বেশিরভাগ দোকানপাট বন্ধ, তবু দূর থেকেই দেখতে পেলুম পাঞ্জাবির দোকান খোলা। দোকানদার বারান্দায় দাঁড়িয়ে। জিজ্ঞেস করলুম, দেশে যাবেন না? মাথা নাড়িয়ে নীরবে জানালো, না। তারপর বিদায়ের সালাম জানিয়ে মাথা নিচু করে দোকানের ভিতরে চলে গেল। আমি জানতুম কারবার ফেলে এদের কাবুল ছাড়ার উপায় নেই, সব কিছু তৎক্ষণাৎ লুট হয়ে যাবে। অথচ এর চিত্ত এমনে বিকল হয়ে গিয়েছে যে শেষ মুহূর্তে আমার সঙ্গে দুটি কথা বলবার মতো মনের জোর এর আর নেই। ২০ কদম পরে বাঁ দিকে দোস্ত মুহাম্মাদের বাসা। অবস্থা দেখে বুঝতে বেগ পেতে হলো না যে বাসা লুট হয়ে গিয়েছে, কিন্তু তাতে তার কণামাত্র শোক হবার কথা নয়। এ বাবতে তিনি সোক্রাতেসের ন্যায়। সোক্রাতেস যেমন তত্ত্বচিন্তায় বুঁদ হয়ে অন্য কোনো বস্তুর প্রয়োজন অনুভব করতেন না, দোস্ত মুহাম্মদ ঠিক তেমনি রসের সন্ধানে, অদ্ভুতের খোঁজে, গ্রোটেস্কের মানে উদ্ভটের পিছনে এমনই লেগে থাকতেন যে অন্য কোনো বস্তুর অভাব তার চিত্তচাঞ্চল্য ঘটাতে পারত না। পতঞ্জলিও ঠিক এই কথাই বলেছেন। চিত্তবৃত্তি নিরোধের পন্থা বাতলাতে গিয়ে তিনি ঈশ্বর এবং বিতরাগ মহাপুরুষদের সম্বন্ধে ধ্যান করতে উপদেশ দিয়েছেন, কিন্তু সর্বশেষে বলছেন যা খুশি তাই দিয়ে চিত্তচাঞ্চল্য ঠেকাবে। অর্থাৎ ধ্যানটাই মুখ্য, ধ্যানের বিষয়বস্তু গৌণ। দোস্ত মুহাম্মাদের সাধনা রসের সাধনা। আরও খানিকটি এগিয়ে বাঁ দিকে মেয়েদের স্কুল। বাচ্চার আক্রমণের কয়েকদিন পূর্বে এখানে কর্নেলের বউ তার স্বামীর কথা ভেবে ডুকরে কেঁদেছিলেন। তিনি বেঁচে আছেন কিনা কে জানে। আমার পাশের বাড়ির কর্নেলের মায়ের কান্না, স্কুলের কর্নেল বউয়ের কান্না, আরও কত কান্না মিশে গিয়ে অহরহ ক্ষুধা তালার তাখতের দিকে চলেছে। কিন্তু কেন? কবি বলেছেন, ফর মেন মাস্ট ওয়ার্ক অ্যান্ড উইমেন মাস্ট উইপ। অর্থাৎ কোনো তর্ক নেই, যুক্তি নেই, ন্যায় অন্যায় নেই। মেয়েদের কর্ম হচ্ছে পুরুষের আকাট মূর্খতার জন্য চোখের জল ফেলে খেসারতি দেওয়া। কিন্তু আশ্চর্য, এ বেদনাটা প্রকাশও করে আসছে পুরুষই, কবিরূপে। শুনেছি ৫,০০০ বৎসরের পুরনো ব্যাবিলনের প্রস্তর গাত্রে কবিতা পাওয়া গিয়েছে। কবি মা জননীদের চোখের জলের উল্লেখ করে যুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। স্কুলের পরেই একখানা ছোট বসতবাড়ি। আমানুল্লাহর বোনের বিয়ের সময় লখনৌ থেকে যেসব গানেওয়ালি নাচনেওয়ালিদের আনা হয়েছিল তারা উঠেছিল এই বাড়িতে। তাদের তত্ত্বতাবাস করার জন্য আমরা কয়েকজন ভারতীয় তাদের কাছে গিয়েছিলাম। আমাদের সঙ্গে কথা কইতে পেয়ে সে অনাত্মীয় নির্বাসনে তারা কি খুশিটাই না হয়েছিল। জানতো কাবুলে পান পাওয়া যায় না, আর পান না হলে মজলিস জমবে কি করে, ঠুংরি হয়ে যাবে ভজন।
তাই তারা সঙ্গে এনেছিল বাস বোঝাই পান। আমাদের সেই পান দিয়েছিল অকৃপণ হস্তে দরাজ দিলে। লখনৌয়ের পান, কাশির জর্দা, সেদ্ধ ছাঁকা খয়ের, তিনে মিলে আমার মুখের জড়তা এমনই কেটে দিয়েছিল যে আমি তখন উর্দু ছেড়েছিলাম একদম লখনৌই কায়দায়, বিস্তর মেহেরবানি, গরিব পারওয়ারি, বান্দা নওয়াজির প্রপঞ্চ ফোড়ন দিয়ে। কাবুলের নিজস্ব উচ্চাঙ্গ সঙ্গীত নেই। ইরানের ঐতিহ্য কাবুল স্বীকার করে না। কাবুলে যে ১.৫ জন কলাবত আছেন, তারা গান শিখেছেন যুক্তপ্রদেশে। বাইজিদের মজলিসে তাই তাল দেনেওয়ালার অভাব হতে পারে এই ভয়ে গানের মজলিসে উপস্থিত থাকার জন্য ভারতীয়দের সাড়ম্বর নিমন্ত্রণ ও স্বনির্বন্ধ অনুরোধ করা হয়েছিল। আমরা সামনে বসে বিস্তর মাথা নেড়েছিলুম আর ঘন ঘন শাবাশ শাবাশ চিৎকারে মজলিস গরম করে তুলেছিল। বাড়ি ফিরে আহারাদির পর যখন শেষ পানটা পকেট থেকে বের করে খেয়ে জানলা দিয়ে পিক ফেললুম, তখন আব্দুর রহমান ভয়ে ভিড়মে যায় আর কি। কাবুলে পানের পিক অজানা, কিন্তু যক্ষা অজানা বস্তু নয়। তারপরই শিক্ষামন্ত্রীর দফতর। এক্সেলেন্সি ফয়েজ মোহাম্মদ খানকে দোস্ত মুহাম্মদ দু চোখে দেখতে পারতেন না। আমার কিন্তু মন্দ লাগত না। অত্যন্ত অনাড়ম্বর এবং বড়ই নিরীহ প্রকৃতির লোক। আর ৫ জনের তুলনায় তিনি লেখাপড়া কিছু কম জানতেন না, কিন্তু শিক্ষামন্ত্রী হতে হলে যতটা দরকার ততটা হয়তো তার ঠিক ছিল না। বাচ্চা রাজা হয়ে আর তাবৎ মন্ত্রীদের উপর অত্যাচার চালিয়ে তাদের কাছ থেকে গুপ্তধন বের করবার চেষ্টা করেছে। কিন্তু শিক্ষামন্ত্রীকে নাকি তুই যা, তুই তো কখনো ঘুষ খাসনি বলে নিষ্কৃতি দিয়েছিল। অথচ শিক্ষা বিভাগে 2 পয়স কামাবার যে উপায় ছিল না তা নয়। কাবুলে নাকি ঢেউ গোনার কাজ পেলেও অবশ্য সে কাজ সরকারি হওয়া চাই, 2 পয়সা মারা যায়। লোকটিকে আমার ভালো লাগতো নিতান্ত ব্যক্তিগত কারণে। এই বেলা সেটা বলে ফেলি। হাওয়াই জাহাজ কারো জন্য দাঁড়ায় না, উঠতে পারলেই বাঁচে। চাকরিতে উন্নতি করে মানুষ হয় বুদ্ধির জোরে, নয় ভগবানের কৃপায়। বুদ্ধিমানকে ভগবানও যদি সাহায্য করেন, তবে বোকাদের আর পৃথিবীতে বাঁচতে হতো না। আমার প্রতি ভগবান সদয় ছিলেন বলেই বোধ করি শিক্ষামন্ত্রী প্রথম দিন থেকেই আমার দিকে নেক নজরে তাকিয়েছিলেন। তারপর 1 বছর যেতে না যেতে অহেতুক এক ধাক্কায় মাইনে 100 টাকা বাড়িয়ে সব ভারতীয় শিক্ষকদের উপরে চড়িয়ে দিলেন। পাঞ্জাবি শিক্ষকেরা অসন্তুষ্ট হয়ে তাঁর কাছে ডেপুটেশন নিয়ে গিয়ে বললেন, সৈয়দ মুজতবা আলীর ডিগ্রি বিশ্বভারতীর, এবং বিশ্বভারতী রেকগনাইজড ইউনিভার্সিটি নয়। খাঁটি কথা। সদাশয় ভারতীয় সরকারের নেক নজরে আমার ডিগ্রি এখনও ব্রাত্য। আপনারা কেউ আমাকে চাকরি দিলে বিপদগ্রস্ত হবেন। শিক্ষামন্ত্রী নাকি বলেছিলেন, আমি বয়ানটা শুনেছি অন্য লোকের কাছ থেকে, যে সে কথা তার অজানা নয়। পাঞ্জাবিদের পাল থেকে হাওয়া কেড়ে নিয়ে শিক্ষামন্ত্রী বলেছিলেন, আপনার সনদ সার্টিফিকেটে রয়েছে পাঞ্জাব গভর্নরের দস্তখত। আমাদের ক্ষুদ্র আফগানিস্তানেও গভর্নরের অভাব নেই, কিন্তু আগা মুজতবা আলীর কাগজে দস্তখত রয়েছে মশহুর শায়ের রবীন্দ্রনাথের। তিনি পৃথিবীর সামনে সমস্ত প্রাচ্য দেশের মুখ উজ্জ্বল করেছেন। চশম রওশন কর দে আন্ধ। ভদ্রলোকের ভারী শখ ছিল গুরুদেবকে কাবুলে নিমন্ত্রণ করার। তার শুধু ভয় ছিল যে 200 মাইলের মোটর ঝাঁকুনি খেয়ে কবি যদি অসুস্থ হয়ে পড়েন আর তার কাব্য সৃষ্টিতে বাধা পড়ে, তবে তাতে করে ক্ষতি হবে সমস্ত পৃথিবীর। কাবুল কবিকে দেখতে চায়, কিন্তু এমন দুর্ঘটনার নিমিত্তের ভাগী হতে যাবে কেন? আমি সাহস দিয়ে বলতুম, কবি 6 ফুট 3 ইঞ্চি উঁচু, তার দেহ সুগঠিত এবং হাড়ও মজবুত। শেষটায় তিনি আল্লাহ বলে ঝুলে পড়ছিলেন, কিন্তু আমানুল্লাহ বিলেত যাওয়ায় সেই গ্রীষ্মে কবিকে আর নিমন্ত্রণ করা গেল না। শীতে বাচ্চা এসে উপস্থিত। যাজ্ঞে এসব কথা। বাঁদিকে মইনুস সুলতানের বাড়ি, খানিকটা এগিয়ে গিয়ে তার টেনিস কোর্ট। আজ মইনুস সুলতানে ভাগ্যের হাতে টেনিস বল। কান্দাহার কাবুল তাকে নিয়ে লোফালুফি খেলছে। এই তো মাকতাবি হাবিবিয়া। বাচ্চা আক্রমণের প্রথম ধাক্কায় মক্তবটা দখল করে
টেবিল, চেয়ার, বই, ম্যাপ পুড়িয়ে ফেলেছিল। এই শিক্ষায়তন আবার কখন খুলবে কে জানে। এখানেই আমি পড়িয়েছি। শীতে পুকুর জমে গেলে ছেলেদের সঙ্গে তার উপর স্কেটিং করেছি। গাছতলায় বসে ফেরিওয়ালার কাছ থেকে আঙুর কিনে খেয়েছি। মীর আসলামের কাছ থেকে কত তত্ত্ব কথা শুনেছি। রাহু কবলিত কাবুল ম্লান মুখে দাঁড়িয়ে আছে। রাস্তায় লোক চলাচল কম। মাকতাবি হাবিবিয়ার বন্ধ দ্বার যেন সমস্ত আফগানিস্তানের প্রতীক। শিক্ষা, দীক্ষা, শান্তি, শৃঙ্খলা, সভ্যতা, সংস্কৃতি বর্জন করে আফগানিস্তান তার দ্বার বন্ধ করে দিয়েছে। শহর ছাড়িয়ে মাঠে নামলুম। হাওয়াই জাহাজের ঘাঁটি আর বেশি দূর নয়। পিছন ফিরে আরেকবার কাবুলের দিকে তাকালুম। এই নিরস, নিরানন্দ, বিপদসংকুল পুরী ত্যাগ করতে কোনো সুস্থ মানুষের মনে কষ্ট হওয়ার কথা নয়। কিন্তু বোধহয় এইসব কারণেই যে কয়টি লোকের সঙ্গে আমার হৃদ্যতা জন্মেছিল, তাদের প্রত্যেককে অসাধারণ আত্মজন বলে মনে হতে লাগল। এদের প্রত্যেকেই আমার হৃদয়ে এতটা দখল করে বসে আছেন যে এদের সকলকে একসঙ্গে ত্যাগ করতে গিয়ে মনে হলো আমার সত্তাকে যেন কেউ দ্বিখণ্ডিত করে ফেলেছে। ফরাসিতে বলে, প্রত্যেক বিদায় গ্রহণে রয়েছে খণ্ড মৃত্যু। হাওয়াই জাহাজ এলো। আমাদের মুচকিগুলো সাড়ম্বর ওজন করা হলো। কারো পোঁটলা 10 পাউন্ডের বেশি হয়ে যাওয়ায় তাদের মস্তকে বজ্রাঘাত। অনেক ভেবেচিন্তে যে কয়টি সামান্য জিনিস নিয়ে মানুষ দেশত্যাগী হচ্ছে, তার থেকে ফের জিনিস কমানো যে কত কঠিন সেটা সামনে দাঁড়িয়ে না দেখলে অনুমান করা অসম্ভব। একজন তো হাউমাউ করে কেঁদে ফেললেন। ডোম যে কানা হয় তার শেষ প্রমাণও বিমান ঘাঁটিতেই পেলুম। এইটুকু ওজনের ভিতর আবার এক গুণী একখানা আয়না এনেছেন। লোকটির চেহারার দিকে ভালো করে তাকিয়ে দেখলুম। কই, তেমন কিছু খাপসুরত অ্যাপোলো তো নন। ঘরে আগুন লাগলে মানুষ নাকি ছুটে বেরোবার সময় ঝাঁটা নিয়ে বেরিয়েছে, এ কথা তাহলে মিথ্যা নয়। ওরে আব্দুর রহমান, তুই এটা এনেছিস কেন? 10 পাউন্ডের পুঁটুলিটা এনেছে ঠিক, কিন্তু বাঁ হাতে আমার টেনিস র্যাকেটখানা কেন? আব্দুর রহমান কি একটা বিড়বিড় করল। বুঝলুম সে ওই র্যাকেটখানাকেই আমার সবচেয়ে মূল্যবান সম্পত্তি বলে ধরে নিয়েছিল। তার কারণ ও জিনিসটা আমি তাকে কখনো ছুঁতে দিতুম না। আব্দুর রহমান আমাদের দেশের ড্রাইভারদের মতো। তার বিশ্বাস স্ক্রু মাত্রই এমনভাবে টাইট করতে হয় যে সেটা যেন আর কখনো খোলা না যায়। অপটিমাম শব্দটা আমি আব্দুর রহমানকে বোঝাতে না পেরে শেষটায় কড়া হুকুম দিয়েছিলুম। র্যাকেটটা প্রেসে বাঁধা দূরে থাক, সে যেন ওটার ছায়াও না মারায়। আব্দুর রহমান তাই ভেবেছে সাহেব নিশ্চয়ই এটা সঙ্গে নিয়ে হিন্দুস্থানে যাবে। দেখি স্যার ফ্রান্সিস নিতান্ত সামনে, বয়সে বড়, তাই একটা ছোটা সে ছোটা নড করলুম। সাহেব এগিয়ে এসে হাত বাড়িয়ে দিয়ে বললেন, গুড মর্নিং, আই উইশ আ গুড জার্নি। আমি ধন্যবাদ জানালুম। সাহেব বললেন, ভারতীয়দের সাহায্য করবার জন্য আমি সাধ্যমতো চেষ্টা করেছি। প্রয়োজন হলে আশা করি ভারতবর্ষে সে কথাটি আপনি বলবেন। আমি বললুম, আমি নিশ্চয়ই সব কথা বলবো। সাহেব ভোঁতা না ঘোড়েল ডিপ্লোম্যাট ঠিক বুঝতে পারলুম না। বিদায় নেবার সময় আফগানিস্তানে যে চলে যাচ্ছে সে বলে, বা মানে খুদা, তোমাকে খোদার আমানতে রাখলুম। যে যাচ্ছে না সে বলে, বা খুদা সপুরদামত, তোমাকে খোদার হাতে সোপর্দ করলুম। আব্দুর রহমান আমার হাতে চুমো খেল। আমি বললুম, বা মানে খুদা আব্দুর রহমান। আব্দুর রহমান মন্ত্রোচ্চারণের মতো একটানা বলে যেতে লাগল, বা খুদা সপুরদামত সাহেব, বা খুদা সপুরদামত। হঠাৎ শুনি স্যার ফ্রান্সিস বলছেন, এ দুর্দিনে যে টেনিস র্যাকেট সঙ্গে নিয়ে যেতে চায় সে নিশ্চয়ই পাকা স্পোর্টসম্যান। লিগেশনের এক কর্মচারী বললেন, ওটা 10 পাউন্ডের বাইরে পড়েছে বলে ফেলে দেওয়া হয়েছে। সাহেব বললেন, ওটা প্লেনে তুলে দাও। ওই একটা গুণ না থাকলে ইংরেজকে কাক চিলে তুলে নিয়ে যেত। আব্দুর রহমান এবার চেঁচিয়ে বলছে, বা খুদা সাপুরদামাত সাহেব, বা খুদা সাপুরদামাত। প্রোপেলার ভীষণ শব্দ করছে। আব্দুর রহমানের তার স্বরে চিৎকার প্লেনের ভিতর থেকে শুনতে পাচ্ছি।
হাওয়ায় জাহাজ জিনিসটাকে আব্দুর রহমান বড্ড ডরায়, তাই খোদা তাআলার কাছে সে বারবার নিবেদন করছে যে আমাকে সে তাঁরই হাতে সঁপে দিয়েছে। প্লেন চলতে আরম্ভ করেছে। শেষ শব্দ শুনতে পেলুম সপুরদামাত। আফগানিস্তানে আমার প্রথম পরিচয়ের আফগান আব্দুর রহমান। শেষ দিনে সেই আব্দুর রহমান আমায় বিদায় দিল। উৎসবে, ব্যসনে, দুর্ভিক্ষে, রাষ্ট্রবিপ্লবে এবং এই শেষ বিদায়কে যদি শ্মশান বলি, তবে আব্দুর রহমান শ্মশানেও আমাকে কাঁধ দিল। স্বয়ং চাণক্য যে কটা পরীক্ষার উল্লেখ করে আপন নির্ঘণ্ট শেষ করেছেন, আব্দুর রহমান সব কটাই উত্তীর্ণ হল। তাকে বান্ধব বলবো না তো কাকে বান্ধব বলবো? বন্ধু আব্দুর রহমান, জগৎ বন্ধু তোমার কল্যাণ করুন। মৌলানা বললেন, জানালা দিয়ে বাইরে তাকাও বলে আপন সিটটা আমায় ছেড়ে দিলেন। তাকিয়ে দেখি দিক দিগন্ত বিস্তৃত শুভ্র বরফ, আর এয়ারফিল্ডের মাঝখানে আব্দুর রহমানই হবে, তার পাগড়ির ন্যাজ মাথার উপর তুলে দুলিয়ে দুলিয়ে আমাকে বিদায় জানাচ্ছে। বহুদিন ধরে সাবান ছিল না বলে আব্দুর রহমানের পাগড়ি ময়লা, কিন্তু আমার কাছে মনে হলো চতুর্দিকের বরফের চেয়ে শুভ্রতর আব্দুর রহমানের পাগড়ি, আর শুভ্রতম আব্দুর রহমানের হৃদয়। পরিশিষ্ট। আমানুল্লাহ হৃত সিংহাসন উদ্ধার করতে না পেরে আফগানিস্তান ত্যাগ করতে বাধ্য হন। ইতালির রাজা তাঁকে স্বরাজ্যে আশ্রয় দেন। মঈনুস সুলতানে ইরানে আশ্রয় গ্রহণ করেন। আমানুল্লাহর হয়ে যে সেনাপতি ইংরেজের সঙ্গে আফগান স্বাধীনতার জন্য লড়েছিলেন, তার নাম নাদির শাহ। তিনি বিপ্লবের সময় ফ্রান্সে ছিলেন। পরে পেশাওয়ার এসে সেখানকার ভারতীয় বণিকদের অর্থ সাহায্যে এবং আপন শৌর্যবীর্য দ্বারা কাবুল দখল করে বাদশাহ হন। বাচ্চাকে সঙ্গীন দিয়ে মারা হয়, পরে ফাঁসি কাঠে ঝোলানো হয়। এসব আমি খবরের কাগজে পড়েছি। দেশে এসে জানতে পেলুম আমার আত্মীয়, কেন্দ্রীয় পরিষদের সদস্য মরহুম মৌলভী আব্দুল মতিন চৌধুরীর উষ্মা দর্শনে ভারত সরকার স্যার ফ্রান্সিসকে আদেশ বা অনুরোধ করেন আমাকে দেশে পাঠাবার বন্দোবস্ত করে দেবার জন্য। আমি কাবুল ছাড়ার কয়েকদিন পরেই ব্রিটিশ লিগেশন বহু অসহায় ভারতীয়কে কাবুলে ফেলে ভারতবর্ষ চলে আসেন। এই বীরত্বের জন্য স্যার ফ্রান্সিস অল্পদিন পরেই খেতাব ও প্রমোশন পেয়ে ইরাক বদলি হন। মৌলানা জিয়াউদ্দিন ভারতবর্ষে ফিরে শান্তিনিকেতনে অধ্যাপকের কর্ম গ্রহণ করেন। তিনি বহু গবেষণামূলক প্রবন্ধ লেখেন এবং গুরুদেবের অনেক কবিতা উত্তম ফার্সিতে অনুবাদ করেন। অত্যন্ত পরিতাপের বিষয়, তিনি অল্প বয়সে মারা যান। তার অকাল মৃত্যু উপলক্ষে শান্তিনিকেতনে শোকসভায় গুরুদেব আচার্য রূপে যা বলেন তার অনুলিপি প্রবাসীতে প্রকাশিত হয়। রবীন্দ্র রচনাবলীর ৪৪ খণ্ডে অনুলিপিটি পুনর্মুদ্রিত হয়েছে। গুরুদেব রচিত মৌলানা জিয়াউদ্দিন কবিতাটি এখানে বিশ্বভারতীর অনুমতি অনুসারে ছাপানোটা যুক্তিযুক্ত মনে করলুম। মৌলানা জিয়াউদ্দিন। কখনো কখনো কোনো অবসরে নিকটে দাঁড়াতে এসে এই যে বলেই তাকাতেম মুখে, বসে বলিতাম হেসে। দু চারটে হতো সামান্য কথা, ঘরের প্রশ্ন কিছু, গভীর হৃদয়ে নীরবে রহিত হাসি তামাশার পিছু। কত সে গভীর প্রেম সুনিবিড়, অকথিত কত বাণী, চিরকাল তরে গিয়েছ যখন আজিকে সে কথা জানি। প্রতি দিবসের তুচ্ছ খেয়ালে সামান্য যাওয়া আসা, সেটুকু হারালে কতখানি যায় খুঁজে নাহি পাই ভাষা। তব জীবনের বহু সাধনার যে পণ্য ভার ভরি, মধ্যদিনের বাতাসে ভাসালে তোমার নবীন তরি। যেমনই যা হোক মনে জানি তার এতটা মূল্য নাই, যার বিনিময়ে পাবে তব স্মৃতি আপন নিত্য ঠাঁই। সেই কথা সরি বারবার আজ লাগে ধিক্কার প্রাণে, অজানা জনের পরম মূল্য নাই কি গো কোনোখানে। এ অবহেলার বেদনা বোঝাতে কোথা হতে খুঁজে আনি, ছুরির আঘাত যেমন সহজ তেমন সহজ বাণী।
কারো কবিত্ব, কারো বীরত্ব, কারো অর্থের খ্যাতি, কেহ বা প্রজার সুরিত সহায়, কেহ বা রাজার জ্ঞাতি। তুমি আপনার বন্ধু জনেরে মাধুর্যে দিতে সাড়া, ফুরাতে ফুরাতে রবে তবু তাহা সকল খ্যাতির বাড়া। ভরা আষাঢ়ের যে মালতীগুলি আনন্দ মহিমায়, আপনার দান নিঃশেষ করি ধুলায় মিলায়ে যায়। আকাশে আকাশে বাতাসে তাহারা আমাদের চারিপাশে, তোমার বিরহ ছড়ায়ে চলেছে সৌরভ নিঃশ্বাসে।